সঙ্গীতা এবং মোহিনী একে অপরের প্রতিবেশী ছিল আর তাদের দুজনের বাড়ি একেবারে পাশাপাশি ছিল। তারা নিজের নিজের স্বামী এবং পরিবারের সঙ্গে বাস করত এবং তারা একে অপরের প্রতিবেশী হলেও সঙ্গীতা এবং মোহিনী একে অপরকে মোটেই সহ্য করতে পারত না। তাই তারা বিভিন্ন ছোটখাটো কারণে একে অপরের সঙ্গে প্রত্যেক দিনই ঝগড়া করত। একদিন সকালবেলা সঙ্গীতা যখন ঘুম থেকে উঠে ঘরবাড়ি পরিষ্কার করতে শুরু করে তখন সে দেখে যে তার উঠানে অনেক নোংরা আবর্জনা পড়ে আছে, আর যা দেখে সঙ্গীতা প্রচন্ড পরিমাণে রেগে যায়। ওই মোহিনীর বাচ্চা আজকেও আমার বাড়ির সামনে নোংরা আবর্জনা ফেলে গেছে। এত শয়তান মেয়ে ছেলে আমি জীবনেও দেখিনি। প্রত্যেক দিন সকালবেলা করে উঠে উঠান ঝাড়ু দেবে আর ওর উঠানের সমস্ত নোংরা আবর্জনা আমার উঠানে ফেলে দিয়ে যাবে। আজকে ওকে দেখাচ্ছি মজা। মোহিনী, মোহিনী, একবার বাইরে এসো, তোমার সঙ্গে কথা আছে। এভাবে সঙ্গীতা প্রচন্ড জোরে চিৎকার করতে শুরু করে আর কিছুক্ষণের মধ্যেই মোহিনী বাড়ির মধ্যে থেকে বাইরে বেরিয়ে আসে। কি হলো দিদি, তুমি এরকম ভাবে চিৎকার করছো কেন? সাত সকালবেলা এরকম ভাবে বাড়ির সামনে এসে কেউ চিৎকার করে? আজকে ছুটির দিনে আমরা সবাই একটু শান্তি করে ঘুমাচ্ছিলাম আর তুমি আমাদের ঘুমটা পুরো নষ্ট করে দিলে। ঘুমাচ্ছিলে? তুমি ঘুমাচ্ছিলে তাই না? একদম সতী সাবিত্রী সাজার চেষ্টা করবি না। তুমি ঘুমাচ্ছিলে নাকি আমি খুব ভালো করেই জানি। তুমি সকালবেলা ঘুম থেকে উঠে উঠান ঝাড়ু দিয়েছো আর তোমার উঠানের সব নোংরা আবর্জনা আমার উঠানে ফেলে এসেছো আর এখন ঘুমানোর নাটক করছো। কি বলছো কি তুমি? আমি আবার কখন তোমার উঠানে নোংরা আবর্জনা ফেলে এলাম? আমার বাড়িতে ডাস্টবিন আছে, বুঝেছো? নোংরা আবর্জনা ফেলার জায়গা আছে। আমি কেন শুধু শুধু তোমার উঠানে নোংরা আবর্জনা ফেলতে যাব? না না, তুই তো আমার উঠানকেই ডাস্টবিন বলে মনে করিস, সেই জন্যই তো যখন যা ইচ্ছা হয় আমার উঠানে ছুঁড়ে ফেলে দিস। কালকেই তো তোর ছেলেকে দেখলাম ব্যালকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিপস খাচ্ছিল আর চিপস খাওয়ার পর চিপসের প্যাকেট আমার উঠানে ফেলেছে। তোদের জ্বালাই কি বাড়িতে টেকা যাবে না? এভাবেই সকালবেলা ঘুম থেকে উঠেই মোহিনী এবং সঙ্গীতা একে অপরের সঙ্গে ঝগড়াতে লেগে পড়ে আর মুহূর্তের মধ্যেই তারা একে অপরকে কটু কথা বলতে শুরু করে। তাদের প্রচন্ড চিৎকার চেঁচামেচিতে পাড়া প্রতিবেশী সকলেই এক জায়গায় হয়ে যায় আর সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা করে তাদের ঝগড়া ঝামেলা দেখতে থাকে। বিশেষ করে নন্দিনী সঙ্গীতা এবং মোহিনীর মধ্যে ঝগড়া দেখে প্রচন্ড পরিমাণে খুশি হয়। আসলে নন্দিনীর বাড়িটা ছিল সঙ্গীতার বাড়ির ডান দিকে। বেশ হয়েছে, এদের দুজনের মধ্যে ঝগড়া লাগাতে আমার দারুণ লাগে। সকালবেলা উঠে আমার ডাস্টবিনের সব ময়লা আবর্জনা সঙ্গীতার উঠানে ফেলে দিয়েছি। আমি জানতাম এরকম করলে এদের দুজনের মধ্যে ঝগড়া বেঁধে যাবে। কেন জানি না এদের দুজনকে ঝগড়া করতে দেখলে আমার খুব আনন্দ হয়। আসলে নন্দিনী ছিল প্রচন্ড পরিমাণে কুচুটে মহিলা আর সে সব সময় সঙ্গীতা এবং মোহিনীর মধ্যে ঝগড়া লাগানোর চেষ্টা করত, কিন্তু সামনাসামনি সে সব সময় ভালো সাজার নাটক করত। আরে তোমরা এভাবে সকাল সকাল ঝগড়া করো না। সাত সকালবেলা পুরো পাড়াটা তোমরা মাথায় করলে। অনেক ঝগড়া করেছো, এবার বন্ধ করো। সঙ্গীতা দিদি, তুমি না হয় একটু তোমার উঠানটা পরিষ্কার করে ঝাড়ু দিয়ে নাও। কি আর করা যাবে বলো? শুধু শুধু প্রতিবেশীর সঙ্গে ঝগড়া করলে ভালো লাগে? তুমি আমাদের মাঝখানে কথা বলতে আসবে না। আমি এত সহজে ছেড়ে দেব না। মোহিনী যেমন নোংরা আবর্জনা আমার উঠানে ফেলেছে, তেমনি আমিও সমস্ত আবর্জনা ওর উঠানে ফেলে দেব। এই বলে সঙ্গীতা উঠান থেকে নোংরা আবর্জনা তুলে মোহিনীর উঠানে ফেলে দেয় আর যা দেখে সকলে প্রচন্ড পরিমাণে মজা পায়। কিন্তু এতে করে মোহিনী খুবই রেগে যায় আর সে আবার সঙ্গীতার সঙ্গে তুমুল ঝগড়া করতে শুরু করে। এভাবেই প্রচন্ড পরিমাণে ঝগড়ার মধ্যে দিয়ে তাদের সকাল শুরু হয় আর তারা এমন ভাবে ঝগড়া করত যে তাদের পরিবারের লোকজন তাদেরকে আটকাতে পারত না। ঝগড়া করতে করতে যখন তারা দুজনেই ক্লান্ত হয়ে পড়তো তখন তারা নিজের নিজের ঘরে চলে যেত আর সেদিন তারা একে অপরের মুখের দিকেও তাকাতো না। এভাবেই আরো কিছুদিন কাটে। একদিন তাদের পাড়াতে এক শাড়িওয়ালা শাড়ি বিক্রি করতে আসে। এই বেনারসি আছে, হ্যান্ডলুম আছে, সিল্ক আছে, কাতান আছে, জর্জেট আছে, জামদানি আছে। আমাদের কাছে পেয়ে যাবেন অত্যন্ত কম দামে বিভিন্ন রকমের সুন্দর সুন্দর শাড়ি। তাড়াতাড়ি চলে এসো, তাড়াতাড়ি চলে আসুন। এত কম দামে শাড়ি অন্য কোথাও পাবেন না। শাড়িওয়ালার কথা শুনে মোহিনী তাড়াতাড়ি করে বাড়ির বাইরে বেরিয়ে আসে আর সে শাড়িওয়ালার কাছে গিয়ে সুন্দর সুন্দর শাড়ি দেখতে শুরু করে। এমন সময় সঙ্গীতা ছাদে জামা কাপড় মেলতে ওঠে আর সে যখন দেখে মোহিনী শাড়িওয়ালার কাছে দাঁড়িয়ে সুন্দর সুন্দর শাড়ি দেখছে তখন সে এক মুহূর্ত অপেক্ষা না করে দৌড়ে শাড়িওয়ালার কাছে চলে আসে। এই হ্যান্ডলুম শাড়িটার দাম কত দাদা? এই শাড়িটা খুব সুন্দর। এখানে যতগুলো শাড়ি আছে তার মধ্যে এই শাড়িটাই আমার পছন্দ হয়েছে। আমার এরকমই একটা লাল আর সাদা হ্যান্ডলুম শাড়ির খুব দরকার ছিল।
কই দেখি দেখি। হ্যাঁ তাই তো, এই শাড়িটা খুব সুন্দর। কি গো দাদা, তখন থেকে তোমাকে বলছি আমাকে একটা লাল আর সাদার মধ্যে শাড়ি দেখাও, তুমি আমাকে তো দেখালে না। এই শাড়িটা আমার খুব পছন্দ হয়েছে, এই শাড়িটা আমি নেব। আরে আরে, তুমি নেবে মানে? দেখতে পাচ্ছ না শাড়িটা আমার হাতে আছে? তোমার আগে আমি এখানে এসেছি, আর তোমার আগে এই শাড়িটা আমি পছন্দ করেছি, তাই এই শাড়িটা আমি নেব। আর তাছাড়া আমার যেটা পছন্দ হয় সেটাই তোমার পছন্দ হয় কেন শুনি? তুমি আজকাল আমাকে কপি করতে শুরু করেছো বুঝি? আমার তো আর খেয়ে দিয়ে কাজ নেই যে আমি তোকে কপি করতে যাব। তুই কোথাকার সেলিব্রিটি রে? তুই কি নিজেকে খুব সুন্দরী মনে করিস? এই লাল আর সাদা রঙের শাড়িটা আমার গায়ে মানাবে, কারণ তোর গায়ের রংটা একটু চাপা ধরনের। এই লাল সাদা শাড়ি পরলে তোর গায়ের রংটা আরো চেপে যাবে। কি তুমি বলতে কি চাইছো? আমি দেখতে কালো? তোমার এত বড় সাহস, তুমি আমার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার বডি শেমিং করছো? আমি চাইলেই কিন্তু তোমার নামে পুলিশের কাছে গিয়ে কমপ্লেন করতে পারি। আমি কালো হই, ফর্সা হই, যাই হই না কেন, তোমার তাতে কি? আমি কি তোমার বাবার টাকা দিয়ে শাড়ি কিনতে এসেছি? আমি আমার স্বামীর ইনকাম করা টাকা দিয়ে শাড়ি কিনছি, তাই আমি যা ইচ্ছা রঙের শাড়ি কিনতে পারি। ওরে বাবা, তুই তো বড্ড বড় বড় কথা বলছিস। আমার বাবা তোকে শাড়ি কিনতে টাকা দিতে যাবে কেন? আর তোর সাহস কি করে হলো তুই ঝগড়ার মাঝখানে আমার বাবাকে টেনে নিয়ে এলি? আর একটাও কথা যদি বলেছিস, তোর মুখে মেরে আমি তোর মুখ ভেঙে দেব। এই শাড়িটা আমার পছন্দ হয়েছে, আর আমি এটা নিয়েই ছাড়বো। এই যে শাড়িওয়ালা, আপনি কিছু বলছেন না কেন? শাড়িটার দাম কত বলুন। এভাবে একটা শাড়ি নিয়ে সঙ্গীতা এবং মোহিনীকে ঝগড়া করতে দেখে শাড়িওয়ালা সুযোগে সুবিধা নিতে শুরু করে, আর সেই সুযোগে সে তখনই শাড়ির দাম 4 গুণ বাড়িয়ে দেয়। তাই সে 500 টাকা দামের শাড়িকে 2500 টাকা দাম দেয়। আরে আরে, তোমরা ঝগড়া করো না। এই শাড়িটা আসলে বিদেশ থেকে এক্সপোর্ট করা হয়েছে, মাত্র একটাই পিস আছে। তা না হলে তোমাদের দুজনকে আমি একটা করে শাড়ি দিয়ে দিতাম। শাড়িটা এতই সুন্দর যে যেই দেখবে তারই পছন্দ হয়ে যায়। এই শাড়িটার দাম 2500 টাকা। তোমাদের মধ্যে যে কোনো একজন 2500 টাকা দিয়ে এই শাড়িটা নিয়ে নাও, কোনো অসুবিধা নেই। 2500 টাকা শাড়ির দাম শুনি সঙ্গীতা ভয় পেয়ে যায়, কারণ সঙ্গীতা একটু কিপটা ধরনের ছিল। তাই সে তখনই শাড়িটা আবার ঠেলা গাড়ির উপর রেখে দেয়, আর মোহিনী ছপাং করে শাড়িটা নিজের হাতে তুলে নেয়। কি হাওয়া বেরিয়ে গেল তো? যেই 2500 টাকার কথা শুনেছ অমনি শাড়িটা রেখে দিলে? তোমাকে আমি ভালো করেই চিনি, তুমি যা কিপটে। তুমি তো বাজার থেকে 200 টাকা 300 টাকা দামের সস্তা শাড়ি কিনে নিয়ে এসে পড়ো। তাড়াতাড়ি এখান থেকে কেটে পড়ো, এই শাড়িটা তোমার জন্য নয়। এই যে দাদা, এই নিন 2500 টাকা, আর এই শাড়িটা আমাকে দিয়ে যান। এই শুনে শাড়িওয়ালা খুবই খুশি হয়, আর সে তখনই মোহিনীর কাছ থেকে 2500 টাকা নিয়ে সেখান থেকে কেটে পড়ে। কিন্তু শাড়িওয়ালা সেখান থেকে চলে যাওয়ার পরেই সঙ্গীতা প্রচন্ড জোরে জোরে হাসতে শুরু করে। তুই কি মনে করছিস এই শাড়িটা কিনে তুই একেবারে পৃথিবী জয় করে ফেলেছিস? তোর মতো বোকা আমি একটাও দেখিনি। আমার সাথে ঝগড়া করতে গিয়ে তুই শাড়িটার প্রাইস ট্যাগের দিকে একবারও তাকাসনি। ভালো করে দেখ, ওখানে লেখা আছে শাড়িটার দাম মাত্র 500 টাকা। শাড়িওয়ালা তোকে বোকা বানিয়ে 2000 টাকা লাভ করে চলে গেল। আমার সঙ্গে ঝগড়া করলে এরকমই হবে। সঙ্গীতার কথা শুনে মোহিনী তখনই শাড়িটার প্রাইস ট্যাগের দিকে তাকিয়ে দেখে সত্যি সত্যি সেখানে 500 টাকা লেখা আছে। আর যা দেখে মোহিনী প্রচন্ড পরিমাণে রেগে যায়, আর সে তখনই সঙ্গীতার সঙ্গে ঝগড়া করতে শুরু করে। দুজনে একে অপরের সঙ্গে ঝগড়া করার পর নিজের নিজের ঘরে চলে যায়, আর একে অপরের মুখের উপর দরজা বন্ধ করে দেয়। এভাবেই কিছুদিন কাটে, আর একদিন সঙ্গীতা এবং মোহিনীর ছেলে পাপ্পু এবং পিন্টু মাঠে খেলতে যায়। আর সেখানে গিয়ে পাপ্পু এবং পিন্টু দুজনের সঙ্গে ঝগড়া মারপিট করতে শুরু করে। এই পিন্টু, তুই এখানে এসেছিস কেন? আমরা তোর সঙ্গে কেউ খেলবো না, তুই খুব বাজে। আমার মা তোর সঙ্গে মিশতে বারণ করেছে। তোর মা খুব ঝগড়ুটে, তোর মা সবসময় আমার মায়ের সঙ্গে ঝগড়া করে, তাই আমরা কেউ তোর সঙ্গে কথা বলবো না। চলে যা এখান থেকে। আমার মা ঝগড়াটে নয়, তোর মা ঝগড়ুটে, বুঝেছিস? আর তাছাড়া তুই আমাকে এখান থেকে চলে যেতে বলছিস কেন? এই মাঠটা কি তোর বাবার নাকি যে তুই বললাম এখান থেকে চলে যাব? তোর এত বড় সাহস, তুই ঝগড়ার মাঝে আমার বাবাকে টানছিস কেন? আমি তোকে আজকে ছাড়বো না, তুই খুব বার বেড়েছিস। আজকে তোকে মেরে মেরে আমি তোর হাত পা ভেঙে দেবো। এই বলে পাপ্পু পিন্টুকে ঠাসিয়ে একটা চড় মারে, আর পিন্টু খুবই রেগে যায়। তাই পিন্টু পাপ্পুকে জোরে একটা ধাক্কা দেয়। এভাবেই পিন্টু এবং পাপ্পু দুজনেই জোর কদমে মারপিট করতে থাকে, আর তাদের বন্ধু বান্ধবরা হাততালি দিয়ে তাদেরকে আরো বেশি মারপিট করার জন্য উৎসাহ দিতে থাকে। পাপ্পু এবং পিন্টুকে ঝগড়া করতে দেখে সঙ্গীতা এবং মোহিনীর কাছে ছুটে যায়, আর এমন সুযোগে নন্দিনী আবার সঙ্গীতা ও মোহিনীর মধ্যে ঝগড়া লাগানোর চেষ্টা করে। সঙ্গীতা, তাড়াতাড়ি যাও, তোমার ছেলে পাপ্পুকে পিন্টু প্রচন্ড মারধর করছে। তাড়াতাড়ি যাও, না হলে তোমার ছেলেটা মরে যাবে।
এই শুনে সঙ্গীতা এবং মোহিনী দুজনেই ছুটে মাঠে চলে যায়। আর সেখানে গিয়ে সঙ্গীতা কোনো কথা না বলেই মোহিনী ছেলে পিন্টুর গালে ঠাসিয়ে একটা চড় মারে। আর যা দেখে মোহিনী প্রচন্ড পরিমাণে রেগে যায়। তোমার এত বড় সাহস, তুমি আমার সামনে আমার ছেলের গায়ে হাত তুললে? এত সাহস তুমি পেলে কোথা থেকে? তুমি আমার ছেলেকে মেরেছো, আমি কি তোমার ছেলেকে ছেড়ে দেবো ভেবেছো? আচ্ছা, তুই বুঝি আমার ছেলেকে মারবি? দেখি তোর কত সাহস, আমার ছেলের গায়ে হাত তুলে দেখা। আমার ছেলের গায়ে যদি একটা আঁচড়ও লেগেছে না, তাহলে তোর হাত আমি ভেঙে দেব। শয়তান মেয়ে ছেলে, আমার হাড় মাস একেবারে জ্বালিয়ে খেলো। ছেলেটাকেও একেবারে নিজের মতো ঝোঁকডুটি তৈরি করেছে। আমার বাচ্চা ছেলেটাকে কত মারলো। আচ্ছা, তুমি আমার হাত ভেঙে দেবে আর আমি কি তোমার পুজো করব? তোমার গায়ে কি একাই শক্তি আছে? তুমি আমার ছেলেকে মেরেছো ঠিকই, কিন্তু আমি তোমার মতো নির্লজ্জ নই। আমি চাইলে তোমার ছেলেকেও মারতে পারতাম, কিন্তু আমি তোমার ছেলেকে মারবো না, কারণ আমি বাচ্চাদেরকে ভালোবাসি। তবে আমার ছেলেকে তুমি যেই মারটা মারলে তার প্রতিশোধ তো নিতেই হবে। এই বলে মোহিনী ঠাসিয়ে সঙ্গীতাকে একটা চড় মারে। এভাবেই মাঠের মধ্যে সঙ্গীতা এবং মোহিনী মারপিট করতে শুরু করে। আর মুহূর্তের মধ্যেই পাড়া প্রতিবেশী সকলেই এক জায়গায় জড়ো হয়ে আসে আর দাঁড়িয়ে দাঁড়িয়ে সকলে রঙ্গ তামাশা দেখতে থাকে। সঙ্গীতা এবং মোহিনী একে অপরের চুলের মুঠি ধরে যা ইচ্ছা তাই ভাবে একে অপরকে আঘাত করতে থাকে। আর এরই মধ্যে সেখানে সঙ্গীতা এবং মোহিনীর স্বামীরা চলে আসে আর তাদেরকে কোনো রকমে বুঝিয়ে বাড়িতে নিয়ে যায়। তারপর থেকে সঙ্গীতা এবং মোহিনী একে অপরের সঙ্গে পুরোপুরিভাবে কথা বলা বন্ধ করে দেয়। কিন্তু হঠাৎই একদিন সঙ্গীতা জানতে পারে মোহিনীর স্বামী নিখিলের হার্ট অ্যাটাক হয়েছে আর তার হার্টের অপারেশনের জন্য 2 লক্ষ টাকার প্রয়োজন। এই শুনে সঙ্গীতা কিছুতেই বাড়িতে থাকতে পারে না, সে সোজা মোহিনীর কাছে চলে যায়। কিরে মোহিনী, তোদের সংসারে এখন এত বিপদ, একবারও আমাকে জানালি না কেন? আমাদের ঝগড়া হয়েছে তাতে কি হয়েছে? আমি বিপদের সময় তোর পাশে দাঁড়াবো না ভেবেছিস? আমি শুনেছি তুই নাকি 2 লক্ষ টাকা জোগাড় করতে পারছিস না। আমি তোকে সাহায্য করতে এসেছি। এই নে 2 লক্ষ টাকা, তাড়াতাড়ি তোর স্বামীর অপারেশনটা করে নে, না হলে কিন্তু আরো বাড়াবাড়ি হয়ে যেতে পারে। সঙ্গীতার এত ভালো মানুষই দেখে মোহিনী প্রচন্ড পরিমাণে খুশি হয়, এমনকি মোহিনীর চোখে জল চলে আসে। দিদি, তুমি খুব ভালো মনের মানুষ। তুমি আমার সঙ্গে ঝগড়া করো ঠিকই, কিন্তু তুমি যে আমার বিপদের দিনে আমার পাশে এসে দাঁড়াবে এটা তো আমি ভাবতেই পারিনি। আমি অনেকজনের কাছ থেকে 2 লক্ষ টাকা জোগাড় করার চেষ্টা করেছি, কিন্তু কেউ আমাকে সাহায্য করেনি। আমি তোমার এই ঋণ কোনোদিনও ভুলবো না। তোমাকে অনেক অনেক ধন্যবাদ দিদি। আমার স্বামী সুস্থ হয়ে গেলেই ধীরে ধীরে আমি তোমার সব টাকা শোধ করে দেব। এই শুনে সঙ্গীতা খুবই খুশি হয়। এভাবেই সঙ্গীতার কাছ থেকে টাকা নিয়ে মোহিনী তার স্বামীর চিকিৎসা করায় এবং নিখিল পুরোপুরিভাবে সুস্থ হয়ে ওঠে। এমন ঘটনার পর থেকে সঙ্গীতা এবং মোহিনী দুজনেই একে অপরের ভালো বন্ধু হয়ে ওঠে আর এখন তারা কোনো রকম ঝগড়া ঝামেলা করে না। রানী তার শাশুড়ি মা প্রিয়া দেবী এবং 10 ননদের সঙ্গে বাস করে। রানী যেহেতু বাড়ির একমাত্র বউ, তাই তার 10 ননদ তাকে ভীষণ পরিমাণে ভালোবাসে। কিন্তু রানী তার 10 ননদের ভালোবাসার বাজে সুযোগ নেয়, কারণ রানী মনে করে যে সে বিয়ের পর 10 ননদকে পায়নি, বরঞ্চ সে 10টা চাকরানী পেয়েছে। তাই সে সবসময় 10 ননদকে ভীষণ পরিমাণে খাটায়। সেই জন্য তার 10 ননদ একেবারে নিঃশ্বাস নেওয়ারও সময় পায় না। কনগ্রাচুলেশন, আপনাদের বৌদি 1 সপ্তাহ হয়ে গেল প্রেগনেন্ট, তাই কিছুদিন পর উনি মা হবেন। তাই আপনারা ওনার খুব ভালো করে খেয়াল রাখবেন, কেমন? ডাক্তারবাবুর এমন কথা শুনে রানীর 10 ননদ এবং রানীর স্বামী ও শাশুড়ি মা প্রচন্ড পরিমাণে খুশি হয়, কারণ এতদিন পর তাদের পরিবারে একটা ছোট্ট সন্তান আসবে, তাও আবার ছেলে। এর থেকে বড় আনন্দের কথা কিছু হতেই পারে না, কারণ একেই প্রিয়া দেবীর একটা ছেলে আর 10টা মেয়ে, তাই সে বহুদিন ধরেই নাতির অপেক্ষা করছিল। দাদা, মা, আমরা আজকে খুব খুশি, কারণ এতদিন পর আমাদের বাড়িতে একটা সন্তান আসবে। আর বৌদির যখন বাচ্চা হবে আমরা আশা করছি নিশ্চয়ই ছেলেই হবে। আর আমরা 10 জন পিসি মিলে সেই ছোট্ট ছেলেটাকে মানুষ করব, আমাদের সোনা ভাইপো হবে। এভাবেই 10 বোন মিলে ভীষণ পরিমাণে আনন্দ করে। অন্যদিকে রানীও এই খবর জানতে পেরে খুবই খুশি হয়, কিন্তু মনে মনে সে ভীষণ পরিমাণে গর্ববোধ করতে শুরু করে। আর এখন সারা সংসারে সব থেকে বেশি গুরুত্ব সে পাবে। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। 10 বোন মিলে তাদের অন্তঃসত্ত্বা বৌদির ভীষণ পরিমাণে সেবা করে। একদিন
আমার আর শ্বশুর বাড়িতে মোটেই ভালো লাগছে না। আমি ভাবছি অন্তঃসত্ত্বা অবস্থায় বাপের বাড়িতে গিয়ে থেকে আসবো, কারণ বাপের বাড়িতে গিয়ে থাকলে আমার মা নিশ্চয়ই আমাকে অনেক সেবা করবে আর আমাকে খুব ভালোবাসবে। আমি আর শ্বশুর বাড়িতে থাকবো না। বৌদি, কি হয়েছে? তুমি এরকম করে বলছো কেন? তুমি কি আমাদের কোনো কাজে অসন্তুষ্ট হয়েছো? কারণ তুমি দয়া করে এখন বাপের বাড়িতে যেও না। তুমি বাপের বাড়িতে চলে গেলে আমরা কি নিয়ে থাকবো বৌদি? আমরা তো সবসময় তোমার সেবা করছি, বলো। তোমার সেবায় যদি কোনো খামতি থাকে তুমি আমাদেরকে বলতে পারো। নিশ্চয়ই তোমাদের সেবায় খামতি আছে, সেই জন্যই তো আমি কথাটা বললাম। তোমাদেরকে কবে থেকে আমি বলছি যে আমার বেবি বাম্পটা বড় হচ্ছে, সেটা বাইরে বেরিয়ে আসছে, আর এরকম মোটা পেট যদি শাড়ির ভেতর থেকে দেখা যায় আমার মোটেই ভালো লাগে না। তুমি যে কি বলো না বৌদি, একজন অন্তঃসত্ত্বা মহিলার পেট মোটা হবে এটা তো স্বাভাবিক ব্যাপার। এটাতে লজ্জার কি আছে? কত ভালো লাগে বলো তো অন্তঃসত্ত্বা মহিলাদের দেখতে। তুমি বেকার বেকার চিন্তা করছো। আমি মোটেই বেকার বেকার চিন্তা করছি না, আমি একদম ঠিক কথাই বলছি। তোমরা 10 জন মিলে সেদিনকে একটা বড় শোরুম থেকে কত সুন্দর বড় বড় ব্লাউজ কিনে নিয়ে এসেছো। আমার সেই 10টা ব্লাউজই ভীষণ পছন্দ হয়েছে। তোমরা 10 জন আমাকে সেই ব্লাউজগুলো দিয়ে দাও, আমি সেই ব্লাউজগুলো পরবো, তাহলে আমার পেটটা ঢেকে যাবে। রানী এরকম বলা মাত্রই তার 10 ননদের মুখ একেবারে ছোট হয়ে যায়, কারণ 10 ননদ কিছুদিন আগেই তাদের প্রিয় বান্ধবীর বিয়েতে যাবে বলে একটা ডিজাইনার শোরুম থেকে অনেক টাকা দিয়ে নতুন 10টা ব্লাউজ কিনে নিয়ে এসেছে। আর সেই ব্লাউজগুলো বেশ বড় ধরনের ছিল। সেই ব্লাউজগুলোর উপর রানীর প্রথম থেকেই চোখ ছিল, কিন্তু সে কোনোদিনও হাতিয়ে নিতে পারেনি। কিন্তু আজকে সে খুব ভালো মতো একটা সুযোগ পেয়েছে। কিন্তু বৌদি, ব্লাউজগুলো তো একেবারে নতুন, আর আমাদের বান্ধবীর বিয়েও তো এখনো হয়নি, তাই আমরা আগে বিয়েতে ব্লাউজটা একটু পরে নিই, তারপর না হয় তোমাকে দেব। ননদের মুখে এরকম কথা শুনে রানী কান্নাকাটি করতে শুরু করে। আরে তুই চুপ কর তো ছুটকি, আমাদের বৌদির যখন ওই ব্লাউজগুলো পছন্দ হয়েছে তাহলে আমরা এক্ষুনি ব্লাউজগুলো বৌদিকে দিয়ে দেব, যাতে বৌদির পেটটা একেবারে ঢেকে যায়। এভাবেই 10 বোন মিলে নিজেদের পছন্দের ব্লাউজ আলমারি থেকে বের করে তাদের বৌদিকে দিয়ে দেয়। এর ফলে রানী খুবই খুশি হয়। রানী সেই বড় বড় ব্লাউজগুলো প্রত্যেকদিন একের পর এক পরতে থাকে। এভাবেই ক্যালেন্ডারের পাতায় আরো কিছুদিন কাটে। প্রত্যেকদিন রানী কখনো বিরিয়ানি, কখনো আইসক্রিম, কখনো ফ্রাইড রাইস, চিলি চিকেন, আবার কখনো আমের আচার খাওয়ার জন্য আবদার করে। আর তার 10 ননদ নিজের হাতে তাকে খাবার বানিয়ে খাওয়ায়। একটা সময় রানীর সেবা পাওয়ার জন্য শরীর খারাপের নাটক করতে শুরু করে। আর তার 10 ননদের মধ্যে একজন তার মাথা টিপে দেয়, একজন তার পায়ে তেল মালিশ করে দেয়, আবার কেউ বা ফিজিওথেরাপি করে দেয়। সত্যি আমি কপাল করে 10টা ননদ পেয়েছি। কি সুন্দর, একজন আমার মাথা টিপে দিচ্ছে, একজন পা মালিশ করে দিচ্ছে। উফ, নিজেকে আমার একেবারে মহারানী মনে হচ্ছে। এখন একটা ননদকে বলি বেশ আঙুরের গুচ্ছ নিয়ে এসে আমার মুখের সামনে ধরতে, আমি এখন আঙুর খাবো। এই বলে রানী তার ননদকে আঙুরের গুচ্ছ নিয়ে আসতে বলে। বৌদির কথা শুনি ছুটকি তখনই আঙুরের গুচ্ছ নিয়ে আসে, আর সে আঙুরের গুচ্ছ তার বৌদির মুখের সামনে ধরে। আর রানী খুব মজা করে আঙুরগুলো খেতে শুরু করে। এর ফলে তাকে দেখতে একেবারে মহারানীর মতো মনে হয়। এভাবেই প্রত্যেকদিন তার 10 ননদ রানীর সেবা যত্ন করে, তাকে ফল কেটে খাওয়ায়। আর দিনের পর দিন এরকম মহারানীর মতো সেবা পেতে পেতে রানী একেবারে গোল আলুর মতো দেখতে হয়ে যায়। বৌদি, মানছি তুমি অন্তঃসত্ত্বা, কিন্তু এবার তুমি একটু হাঁটাচলা করো, না হলে তুমি যেভাবে মোটা হয়ে যাচ্ছ তোমার কিন্তু শরীর খারাপ করবে। আর আমি ইন্টারনেটে দেখেছি অন্তঃসত্ত্বা অবস্থাতে কিন্তু ব্যায়াম করা উচিত, তাহলে বাচ্চার স্বাস্থ্য ভালো থাকে। তোমার লজ্জা করছে না? তুমি আমার এরকম চেহারায় নজর দিচ্ছ? অন্তঃসত্ত্বা মহিলারা এমনিতেই একটু মোটা হয়, তুমি জানো না? আমার খাওয়া দাওয়াতে একদম নজর দেবে না বলে দিলাম। না বৌদি, তুমি আমাদের ভুল বুঝো না। চুটকি তোমাকে ওরকম করে কিছু বলতে চাইনি। আসলে তুমি যদি চলাফেরা করো তাহলে তোমার শরীর আর মন কিন্তু ভালো থাকবে, তাই জন্যই তোমাকে বলা হচ্ছে। আর এমনিতে আমরা তো তোমার সেবা করছি, বলো। রানী তার 10 ননদের কথাতে কোনো পাত্তা দেয় না। সে এরকমই সেবা পেতে পেতে আরো মোটা হতে শুরু করে। আর এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। আর রানীর অন্তঃসত্ত্বার 7 মাস কেটে যায়। এবার আমার 7 মাসের স্বাদ হবে, আর আমি সবার কাছ থেকে অনেক দামি দামি উপহার পাবো, আর ভালো ভালো খাবার খেতে পারবো। আমার যে কি মজা হচ্ছে আমি বলে বোঝাতে পারবো না। রানী তার স্বাদের অনুষ্ঠান নিয়ে আনন্দিত হলেও তার বাড়িতে কেউ তার স্বাদের অনুষ্ঠান নিয়ে কোনো রকম কথা বলে না।
এর ফলে রানীর খুবই রাগ হয়। আর সে যখন তার শাশুড়ি মাকে নিজের স্বাদের ব্যাপারে কথা বলতে যায় সেই সময়, আমাদের বাড়িতে স্বাদের অনুষ্ঠানের কোনো নিয়ম নেই, তোমার মন খারাপ হয়ে যাবে বলে তোমাকে আমি এই কথাটা জানাইনি। কারণ আমার পেটে যখন আমার মেয়েরা ছিল তখন আমি যতবার স্বাদের অনুষ্ঠান করতে গেছি কোনো না কোনো বাধা পড়েছে, তাই আমি স্বাদের অনুষ্ঠান করতে চাই না। মানে আপনার মেয়েরা যখন আপনার পেটে ছিল তখন আপনার স্বাদে বাধা পড়েছে বলে আপনি এখন আমার স্বাদের অনুষ্ঠান করবেন না? এটা কখনো হতে পারে নাকি? আর আপনার 10টা মেয়ে হলো অপয়া, তাই জন্য আপনার স্বাদের অনুষ্ঠানে বাধা পড়েছে। তার সাথে আমার অন্তঃসত্ত্বা অবস্থার কি সম্পর্ক? আমি কিছু জানি না, আমি স্বাদের অনুষ্ঠান করব, ব্যাস। রানীর মুখে এমন কথা শুনে তার শাশুড়ি মায়ের খুবই খারাপ লাগে। কিন্তু রানী যখন স্বাদের অনুষ্ঠান করার জন্য সবাইকে ব্যতিব্যস্ত করে তোলে তখন রানীর 10 ননদ স্বাদের অনুষ্ঠান করার জন্য এগিয়ে আসে। বৌদি, তুমি একদম চিন্তা করো না, তুমি যখন এত করে তোমার স্বাদের অনুষ্ঠান করতে চাইছো তখন আমরা 10 জন মিলে তোমাকে স্বাদ খাওয়াবো। তুমি একদম মন খারাপ করবে না, কেমন? এবারে এই বাড়িতে নিশ্চয়ই স্বাদের অনুষ্ঠান হবে। 10 ননদের মুখে এমন কথা শুনে রানী খুবই খুশি হয়ে বলে, আমি জানতাম আমার 10 ননদ আমাকে কখনো নিরাশ করতেই পারবে না। আর হ্যাঁ, আমার কিন্তু 10 রকমের গিফট চাই। তোমরা 10 জন আমাকে একটা গিফট দেবে না, কেমন? বরঞ্চ দামি দামি 10টা গিফট দেবে, ঠিক আছে? এই বলে রানী তার স্বাদের অনুষ্ঠানের জন্য তার 10 ননদের পকেট কষিয়ে অনেক অনেক টাকা দিয়ে সুন্দর সুন্দর শাড়ি কেনে, এমনকি হাতে মেহেন্দি পরার জন্য মেহেন্দি আর্টিস্টও বুক করে ফেলে। আর তার স্বাদের অনুষ্ঠান যখন শুরু হয় তখন তার 10 ননদ মিলে বৌদিকে 10 রকমের খাবার দাবার খাওয়ায়। কাতলা মাছের কালিয়া, মটন কষা, পাবদা মাছের ঝাল, বিরিয়ানি, রাবড়ি, সন্দেশ, পান্তুয়া, মিষ্টি দই এবং সরু চালের ভাত, আর সেই সাথে ঝুড়ি ঝুড়ি আলু ভাজাও তারা রান্না করে। দেখেছিস বৌদি কেমন আমাদের টাকা দিয়ে সুন্দর বেনারসি শাড়ি কিনে পরেছে, আবার তার সাথে আবার হাতে মেহেন্দি পরেছে, পেটে মেহেন্দি পরার জন্য লোক নিয়ে এসেছে। অন্তঃসত্ত্বা মহিলারা এরকম পেটে মেহেন্দি পরে আমি তো কোথাও দেখিনি। তুই একটু চুপ করবি? সবসময় বৌদিকে এরকম ভাবে ক্রিটিসাইজ করিস না তো। আর এই তো 7 মাস হয়ে গেল, কিছুদিন পরেই তো বৌদির বাচ্চা হবে, তারপর তো আমরা ছাড়া পেয়ে যাব। এখন এরকম করে আর কিছু বলিস না, ছাড়, বৌদিকে খেতে দিয়ে দিই, চল। অন্যদিকে রানী খুব সুন্দর করে সেজে গুজে হাতে মেহেন্দি পরে। সেই সময় তার 10 ননদ তাকে খুব আবদার করে 10 রকমের খাবার থালায় সাজিয়ে খেতে দেয়। এত রকমের খাবার দেখে রানী একেবারে পেটুকের মতো খেতে শুরু করে দেয়। আর তার 10 ননদ তাকে এত সুন্দর করে খেতে দিয়েছে বলে সবাই একেবারে অবাক হয়ে তাকিয়ে থাকে। কিন্তু সব রকম খাবার খাওয়ার পর থেকেই হঠাৎ করে রানীর প্রচন্ড পরিমাণে শরীর খারাপ করে। আমার এত ঘাম হচ্ছে কেন? আমার খুব কষ্ট হচ্ছে, শরীর ভীষণ হাঁসফাঁস করছে। তোমরা 10 জন মিলে আমাকে কি খাবার খাইয়েছো? আমার খাবারের মধ্যে তোমরা নিশ্চয়ই বিষ মিশিয়ে দিয়েছো। আমার খুব কষ্ট হচ্ছে, আমাকে ডাক্তার দেখাতে নিয়ে চলো। রানীর এরকম শারীরিক অবস্থা দেখে সবাই প্রচন্ড ভয় পেয়ে যায়। আর সকলে সত্যি সত্যি মনে করে যে রানীর 10 ননদ তার উপর হিংসা করে বৌদির বাচ্চা নষ্ট করার জন্য তার খাবারে নিশ্চয়ই কিছু মিশিয়ে দিয়েছে। আমি বারবার তোদেরকে বারণ করলাম বৌমার স্বাদের অনুষ্ঠান করার কোনো দরকার নেই, তবুও তোরা আমার কোনো কথা শুনিসনি। এবার কি হবে বলতো, যদি বৌমার কিছু হয়ে যায়? এমনকি রানীর মা পর্যন্ত রানীর 10 ননদকেই দোষারোপ করতে থাকে। শেষ পর্যন্ত তারা সবাই মিলে রানীকে হসপিটালে ভর্তি করে। আনফরচুনেটলি আমি ওনার সন্তানকে বাঁচাতে পারলাম না, কেননা ওনার এত পরিমাণে শরীর খারাপ হয়েছে যে বাচ্চা সেই চাপ নিতে পারেনি, আর বাচ্চা তখনই দম শেষ করে দিয়েছে। তাই আমাকে ক্ষমা করবেন প্লিজ। ডাক্তারবাবুর এমন কথা শুনে সকলেই খুবই ভয় পেয়ে যায়, আর তারা কিছুতেই ডাক্তারবাবুর কথা বিশ্বাস করতে পারে না। অন্যদিকে সবাই মিলে 10 ননদকে ভীষণ পরিমাণে তিরস্কার করে। তোমরা 10 জন মনে মনে আমার উপর হিংসা করে আমার বাচ্চাটাকে মেরে ফেললে? তার মানে তোমরা যখন আমার সেবা করছিলে সেটা সব লোক দেখানো ছিল? আমার স্বাদের দিন তোমরা আমার খাবারে বিষ মিশিয়ে আমার বাচ্চাটাকে মেরে ফেলেছো? বিশ্বাস করো বৌদি, আমরা কিচ্ছু করিনি, দয়া করে আমাদেরকে ভুল বুঝো না। তুমি কি থেকে কি হয়ে গেল আমরা সত্যিই বুঝতে পারছি না কিছু, কিন্তু আমরা যে তোমার বাচ্চা নষ্ট করে দেব এরকম পাপ করার কথা আমরা কখনো ভাবতে পর্যন্ত পারি না, বিশ্বাস করো। রানী তার 10 ননদের কোনো কথাই বিশ্বাস করতে চায় না, কিন্তু এমন সময় ডাক্তারবাবু বলে, আপনাদের মাথা খারাপ নাকি? আপনারা কেন বেকার বেকার 10 জন মহিলাকে দোষ দিচ্ছেন? আমি কি একবারও বলেছি যে ওনার খাবারে বিষ মেশানো হয়েছিল বা ওনারা কোনো দোষ করেছেন? এই যে রানী দেবী, আপনার পেটে এত পরিমাণে চর্বি জমে গেছে যে আপনি বেশি দিন ধরে রাখতে পারেননি, আর তার উপর আপনি যখন স্বাদের দিন অত বেশি বেশি খাবার খেয়েছেন তখন সেই চাপ সহ্য না করতে পেরে আপনার বাচ্চা শ্বাস বন্ধ হয়ে মারা গেছে, বুঝেছেন? ডাক্তারবাবুর এমন কথা শুনে সকলে একেবারে চুপ করে থাকে।
আর সবাই বুঝতে পারে যে রানীর অতিরিক্ত খাবার দাবার খাওয়ার কারণেই আজকে তাকে এই দিন দেখতে হয়েছে। ফলে সে নিজের চোখে চোখ মেলাতে পারে না। এমনকি সে তার 10 ননদের সামনে একেবারে লজ্জায় পড়ে যায়। আর দেরি না করে রানী তখনই তার 10 ননদের কাছে ক্ষমা চায়। সেই ঘটনার পর থেকে রানী তার ব্যবহারে অনেক পরিবর্তন নিয়ে আসে। এখন রানী তার 10 ননদকে খুবই শ্রদ্ধা করে। কয়েক মাস পর রানী যখন আবার অন্তঃসত্ত্বা হয় তখন সে নিজের খেয়াল রাখে আর কখনো কারোর উপর দায়িত্ব চাপিয়ে দেয় না। আর দেখতে দেখতে কিছু মাসের মধ্যেই রানী একটা ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দেয়, যাকে নিয়ে পরিবারের সকলেই খুবই মিলেমিশে সংসার করতে থাকে।